সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ সবল নিরোগ অবস্থায় বাসায় অবস্থান করতেছো। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুরপাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন এর দ্বিতীয় ক্লাসে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করা হবে তা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থানরত বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর কয়েকটি অংশ নিয়ে। এর মধ্যে আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাইবোজোম, গলগি বডিজ, লাইসোসোম এবং সবশেষে মাইটোকন্ড্রিয়া। তো প্রথমে আসি আমরা রাইবোজোম সম্পর্কে। রাইবোজোম কোষের সাইটোপ্লাজমের একটা খুব গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমিক অঙ্গ। এটা আকারে কিছুটা বড় এবং মোটামুটি জটিল এক ধরনের অঙ্গাণু। এবং আমরা যদি কোষের শ্রেণীবিন্যাসে দেখি যে তাদের নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে আমরা এর আগে যখন দুইটা অংশে ভাগ করেছিলাম, যে একটা প্রাককেন্দ্রিক কোষ আর একটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। তো রাইবোজোম ছিল এক ধরনের কমন সাইটোপ্লাজমিক অঙ্গাণু, যেটা প্রাককেন্দ্রিক কোষেও পাওয়া যাচ্ছিল এবং সুকেন্দ্রিক কোষেও পাওয়া যাচ্ছিল। এবং আমরা দেখি কি যে একটা কোষের মধ্যে যখন প্রোটিন সংশ্লেষণ হয়, সেই প্রোটিন সংশ্লেষণের প্রাথমিক যে অঙ্গ বা অঞ্চল সেটাই রাইবোজোম। 1953 সালে রোমানিয়ান কোষ জীববিজ্ঞানী, যার নাম হচ্ছে জর্জ মিল প্যালাডে, উনি তার ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে সর্বপ্রথম রাইবোজোম প্রত্যক্ষ করেন। তো আমরা দেখি কি যে যদিও সুকেন্দ্রিক এবং প্রাককেন্দ্রিক কোষের মধ্যে রাইবোজোমকে আমরা পাবো, তবে প্রাককেন্দ্রিক কোষে এই রাইবোজোমটা সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম থেকে আলাদা অবস্থায় অবস্থান করে। তবে সুকেন্দ্রিক কোষে এই রাইবোজোমগুলো সাধারণত এর আরেকটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর বাইরের গায়ে রাইবোজোমগুলো সুসজ্জিত অবস্থায় অবস্থান করে। আমরা যদি গঠনের কথায় আসি, যে প্রথমত হচ্ছে রাইবোজোমটা আবরণীহীন, অর্থাৎ এর মধ্যে কোনো মেমব্রেন নাই, এবং এদের দুটি করে উপয়ক থাকে যেগুলো বিভিন্ন কোণ থেকে সংযুক্ত হবে। আমরা সুকেন্দ্রিক কোষের মধ্যে যখন দেখব, তার আগে একটি কথা বলে নিই যে যেহেতু প্রাককেন্দ্রিক কোষে সুকেন্দ্রিক কোষে রাইবোজোম অবস্থান করতেছে, আমরা প্রাককেন্দ্রিক কোষের যে রাইবোজোম সেকে 7ts নামে অভিহিত করি। আমরা পরবর্তীতে কোনো একটা লেসনে এই 7ts 8ts সম্পর্কে আলোচনা করব। তো প্রাককেন্দ্রিক কোষে 7ts রাইবোজোম থাকে, সুকেন্দ্রিক কোষে 8ts রাইবোজোম থাকে। তো আমরা বড় ছোট উপএকক দেখি এগুলোরই, কোনোটা 50s, কোনোটা 30s, কোনোটা 4ts, এরকম অবস্থান করে। তো আমরা সাধারণত বড় উপএককে 50s, ছোট উপএককে 30s বে থাকি। এবং এগুলো সাধারণত রাইবোজোমের যে এই উপএককগুলো, এগুলো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস নামে এক ধরনের অঙ্গাণু থাকে, যেগুলো থেকে সংশ্লেষিত হয়। তো এই উপএককগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়, আমরা একটু আগে বলেছি। এগুলো সংযুক্ত হয় তখনই যখন রাইবোজোম তার যে প্রধান কাজ, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করা, এই প্রোটিন সংশ্লেষণ করার সময় এমআরএনএ নামক এক ধরনের আরএনএ রয়েছে, যার সাথে রাইবোজোম যখন যুক্ত হয়, ঠিক ওই মুহূর্তে রাইবোজোমের দুইটা উপএকক একত্রিত হয়ে যাবে। এবং দেখা যায় কি যে এই দুইটা উপএকক যখন যুক্ত হয়, তখন রাইবোজোমকে যে আরএনএটা সাহায্য করে সেটা হচ্ছে টিআরএনএ,
এবং টিআরএনএ এই জন্য সাহায্য করবে কারণ এমআরএনএর মধ্যে প্রোটিন তৈরি করার জন্য যখন উপযুক্ততা তৈরি হয় অর্থাৎ সময় আসে তখন এক ধরনের জিন কোডিং নামক প্রচেষ্টা রাইবোজোম চালায়। আমরা কাজের কথা যদি বলি রাইবোজোমের প্রথম কাজ হচ্ছে আমরা বারবার যে কথাগুলো বলতেছিলাম যে এটা প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করবে এবং এই রাইবোজোমের প্রত্যেকটা উপাদানের প্রোটিন তৈরিতে কিন্তু নিজস্ব এক ধরনের ভূমিকা রয়েছে। আমরা যদি প্রোটিন তৈরির ধাপগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তবে দেখব যে উপ-এককগুলোর কাজগুলোও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাব। এরপরের অংশ যেটা আমরা আলোচনার দ্বিতীয় অংশে আসি গলগি বডিজ। আমরা গলগি বডিজ নিয়ে আলোচনা শুরুতে একটু ইতিহাস জানি যে বিজ্ঞানী ক্যামিলো গলগি নামের সাথে মিল রয়েছে। সর্বপ্রথম 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এক ধরনের বস্তু লক্ষ্য করেন এবং ওই বস্তুটা আসলে ওই বিজ্ঞানী ক্যামিল গলগি যিনি ওনার নাম অনুসারেই এই বস্তুটার নাম রাখা হয় গলগি বডিজ। এবং দেখা গেল কি যে কোষের মধ্যে যে প্রোটিনগুলো অবস্থান করতেছে সেটা ঠিক জায়গা অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে পৌঁছানোর আগে এক ধরনের প্যাকেজিং কাজ সম্পন্ন হয় এবং এই প্যাকেজিং কাজের দায়িত্ব পালন করে গলগি বডিজ। শুধু প্রোটিন না, আরো যদি কোনো বস্তু সংশ্লেষিত হয় কোষের ভিতরে যেগুলোকে সাধারণত আমরা ম্যাক্রোমলিকুল বলে থাকি, এই জিনিসগুলো প্যাকেজিং বা প্রসেসিং এর কাজও কিন্তু এই গলগি বডিজ করে থাকে। আমরা অনেক সময় এটাকে কোষের পোস্ট অফিস বলে থাকি। পোস্ট অফিস যেরকম চিঠিপত্রগুলো একটা বাক্সের মধ্যে রাখে এবং পরবর্তীতে করে সেটা সুনির্দিষ্ট অবস্থানে পৌঁছিয়ে দেয়, ঠিক গলগি বডিজও কিন্তু একই কাজ করে থাকে। তো আমরা এটাকে অনেক সময় ডিকটায়োসোম, অনেক সময় লাইপোকন্ড্রিয়া, অনেক সময় ডালটন কমপ্লেক্স এগুলো নামেও অভিহিত করে থাকি। তো সাধারণত আমরা দেখি যে ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, পরিণত শিবকোষ এবং কিছু ছত্রাক ছাড়া সব ধরনের সুকেন্দ্রিক কোষের মধ্যে কিন্তু গলগি বডিজ দেখতে পাওয়া যায়। এছাড়া আমরা দেখি যে পরিণত শুক্রাণু আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা এর মধ্যেও গলগি বডিজ পাই না। আর প্রাককেন্দ্রিক কোষে তো গলগি বডিজ থাকেই না। আমরা কোষের জন্য গলগি বডিজের প্রয়োজনীয়তার কথা যদি বলি যে কোষ যে পরিমাণ প্রোটিন লিপিড তৈরি করতেছে যদি গলগি বডিজ না থাকতো সেগুলোকে মডিফিকেশন বা পরিবর্ধনও করতে পারত না, জমাও রাখতে পারতো না, প্যাকেজিংও করতে পারত না। এগুলো নিয়ে কোষ অনেক অসুবিধায় পড়ে যেত। গলগি বডিজ প্রোটিওগ্লাইকেন্স নামক এক ধরনের রাসায়নিক পদার্থ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গলগি বডিজকে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলি। দেখা যায় যে কার্বোহাইড্রেট সংশ্লেষণেও এর ভূমিকা রয়েছে। গঠনের কথা যদি বলি, যেহেতু সুকেন্দ্রিক কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে গলগি বডিজ, এদের বাইরে আবরণ থাকে এবং দেখতে অনেকটা থলের মতো এবং দেখা যায় কি যে এদের অবস্থানটা হচ্ছে উদ্ভিদ প্রাণী কোষ যাই বলি তাদের সাইটোপ্লাজমের মধ্যে। গলগি বডিজের মধ্যে যে থলের সদৃশ আবরণী থাকে যেটাকে আমরা সিস্টার্নি বলতেছি, অনেকগুলো সিস্টার্নি স্তূপ আকারে থাকে। স্তূপ আকারে থাকলে ওইগুলোকে আমরা ডিকটায়োসোম বলি। তো মোটামুটি এক প্রাণী কোষের মধ্যে 40 থেকে 100টা সিস্টার্নি স্তূপ আমরা পাই। প্রত্যেকটা স্তূপের মধ্যে 4টা থেকে 8টা সিস্টার্নি থাকে। তো যেহেতু সিস্টার্নি গুলো আবরণী বেশিত, এর ভিতরে কিন্তু এনজাইম থাকবে এবং এনজাইম উৎপন্নও হবে, যে কারণে এরা ওই যে আমরা একটু আগে বলছিলাম যে কোষের ভিতরে প্রোটিন উৎপন্ন হইতেছে যেগুলোকে সুনির্দিষ্ট অবস্থানে প্রেরণ করতে এরা ভূমিকা পালন করে, এই এনজাইমগুলোর কাজও তাই। আমরা দেখি কি যে গলগি বডিজ গুলো অনেকটা পোলার বৈশিষ্ট্য সম্পন্ন, মেরুকরণ এদের প্রবণতা আছে। কাজের কথা বলি যে প্রধান কাজ নিঃসরণ, ওই আমরা একটু আগে বললাম বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে তার মানে নিঃসরণ করে যেটা প্যাকেজিং প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। এছাড়া আমরা
কোষ বিভাজন চ্যাপ্টার পড়বো সেখানেও দেখবো যে গলগি বডির একটা ভূমিকা আছে। এরা কোষ প্লেট, কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি এগুলো তৈরি করতেও কিন্তু সাহায্য করবে। লাইসোসোমের প্রাথমিক অবস্থা স্পার্ম ক্রোসোম, স্পার্ম্যাক্সোম যেটা বা নেমাটোসিস্ট আমরা নিডিয়া পর্বের প্রাণীদের মধ্যে কি, তো এগুলো তৈরি করতেও গলগি বডিসের ভূমিকা আছে। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ট্রান্সফরমেশনেও গলগি বডি সাহায্য করে। আমরা থার্ড যে টপিক লাইসোসোম, লাইসোমে চলে যাই। লাইসোসোম কোষের মধ্যেই অর্থাৎ সুকেন্দ্রিক কোষে, বিশেষত প্রাণী কোষে আমরা দেখব যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটা দেখতে অনেকটা গোলাকার অঙ্গাণু, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেগুলোকে আমরা অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম বলি। অর্থাৎ লাইসোসোম এক ধরনের গোলাকার অঙ্গাণু যেগুলো অ্যাসিড হাইড্রোলেজ জাতীয় এনজাইম ধারণ করবে, এবং এদের কাজ হচ্ছে যে খাদ্য ভাঙা যাতে সহজে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয়। প্রাণী কোষে বেশি পাওয়া যায়, আমরা আগে বলছি যে প্রাণী কোষে বেশি পাওয়া যাবে। তবে প্রাণী কোষ ছাড়াও যদি আমরা ইস্ট বা বিভিন্ন উদ্ভিদ কোষে দেখি তাদের কাজও প্রায় একই রকম, লাইটি কাজ। লাইসোসোমের আকার সাধারণত 0.1 থেকে 0.2 মাইক্রোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিছু গুরুত্বপূর্ণ এনজাইম যেগুলো লাইসোসোমের মধ্যে থাকে, যেহেতু আমরা একটু বললাম পরিপাকের সাথে এর সম্পর্ক রয়েছে, এর মধ্যে প্রথমে আছে লাইপেজ যেগুলো লিপিড পরিপাক করে, এরপরে আছে অ্যামাইলেজ যেগুলো শর্করা পরিপাক করে, প্রোটিয়েজ যেগুলো প্রোটিন পরিপাক করে, নিউক্লিয়াস এরা নিউক্লিক অ্যাসিড পরিপাকে ভূমিকা পালন করে। এগুলো যে আমরা এনজাইমের কথাগুলো বললাম এগুলো সবই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন হবে এবং প্রয়োজনের উপর ভিত্তি করে, অর্থাৎ পরিপাকের প্রয়োজনটা তার উপর ভিত্তি করে এই সামান্য অংশ গলগি বডিসের মাধ্যমে সাইটোপ্লাজমের মধ্যে যায় এবং পরবর্তীতে সাইটোপ্লাজমে যাওয়ার পরে এর একটা ভেসিকলের মধ্যে আবদ্ধ হয় এবং প্রয়োজন অনুসারে এই ভেসিকল থেকে তারা নিঃসরিত হবে। আমি বলি কি যে লাইসোসোম গুলো ইন্ট্রাসেলুলার ডাইজেশনের জন্য আমরা উদ্ভিদ কোষের থেকে প্রাণী কোষের মধ্যে এগুলোকে বেশি দেখতে পাই। অর্থাৎ উদ্ভিদ কোষে এরকম ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয় না, প্রাণী কোষে হয়, যেখানে আমরা দেখি যে লাইসোসোম গুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী কোষে আমরা পাই। লাইসোসোমকে আমরা কোষের ট্রাফিক পুলিশ বলে থাকি, অর্থাৎ একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে এনজাইম গুলোকে প্রেরণ করে। আমরা একে আত্মঘাতী থলিকা হিসেবে অভিহিত করে কি আর গলগি বডিসের মধ্যেই লাইসোসোম পাবো। কি কারণে লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়? কারণ লাইসোসোম হচ্ছে একটা কি আবরণ বেষ্টিত থলের মতো অঙ্গাণু, এগুলোর মধ্যে পরিপাককারী এনজাইম থাকে। যখন প্রচন্ড খাদ্য অভাব তৈরি হয় তখন নিজেরাই নিজেদের আবরণকে এরা পরিপাক করে ফেলে। আর লাইসোসোমের কাজ হচ্ছে ডাইজেশন বা পরিপাক করা। যখন খাবার না পাবে তখন কি করবে? তার কাজ তো সে অনবরত করতেই থাকবে। এই সময় যদি খাদ্যাভাব তৈরি হয় তখন তার যে আবরণটা আছে লাইসোসোম সেগুলো নিজেকেই পরিপাক করে ফেলে, যেখানে লাইসোসোম নিজে ধ্বংসপ্রাপ্ত হয়। আর ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্যই যে নিজে নিজেকে ধ্বংসপ্রাপ্ত করে ফেলে তাকে কিন্তু আত্মঘাতী বলা হয়। তাই লাইসোসোম একটা থলে যে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলতে খাদ্যাভাবের সময়, এই জন্য লাইসোসোমকে আমরা আত্মঘাতী থলে বলে থাকি। আমরা লাস্ট যে টপিক মাইটোকন্ড্রিয়া এটা সম্পর্কে একটু জানি। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলি। কেন বলি একটু পরে বলছি। বিজ্ঞানী বেন্দা 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এটা অনেকটাই ধূসর বর্ণের, সাইটোপ্লাজমের মধ্যে এটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং কোষের সকল ধরনের জৈবিক কার্যাবলী সম্পাদন করার জন্য যে শক্তি, প্রয়োজনীয় শক্তি, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়। যে কারণে একটু আগে আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া দেখতে অনেকটা ডোনাকার, গোলাকার বা সুতাকার বিভিন্ন আকৃতি হতে পারে, তবে একটা কোষের মধ্যে 200 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে।
গঠনের কথা যে আসি, আমরা ছবির মধ্যে দেখেছি যে একটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে যদি তুমি পর্যবেক্ষণ করো, দেখবা যে এর মধ্যে কি কি পাবো আমরা। আবরণী পাবো, চারপাশে যে আবরণী, এই আবরণীটা সাধারণত লিপোপ্রোটিন অর্থাৎ লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত দুই স্তর বিশিষ্ট। এতে যে বাইরের দিকের স্তরটা সেটা অনেকটাই মসৃণ থাকে, তবে ভিতরে আমরা দেখতেছি কি যে সেন্ট্রাল পজিশন অর্থাৎ কেন্দ্রের দিকে এগুলো ভাঁজ হয়েছে। এই ভাঁজগুলোকে অর্থাৎ ভিতর যে আবরণ, সেই ভিতরের আবরণের যে ভাঁজের এই অংশগুলোকে আমরা বলি ক্রিস্টি। আমরা দুইটা স্তরের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে আমরা বলি বহিঃস্থ কক্ষ বা প্রকোষ্ঠ, বা আমরা যদি বলি আন্তঃমেরুন ফাঁক। এবং ভিতরের যে ফাঁকা জায়গাটা অর্থাৎ মাঝামাঝি অংশে অর্থাৎ সেন্টারে ফাঁকা স্থান, এগুলোকে আমরা বলি অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা ম্যাট্রিক্স। আমরা এটার মধ্যে এটিপি সিনথেসিস এবং ইটিএস পেয়ে থাকি। এই যে কৃষির কথা বললাম, ভিতরের দিকে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এই জায়গায় বিভিন্ন অবস্থানে এটিপি সিনথেসিস নামে কিছু গোলাকার বস্তু আছে। নামের থেকে আমরা এটা বুঝতে পারি যে এটিপি সিনথেসিস মানে হচ্ছে যেখানে এটিপি তৈরি হয়। এছাড়া আমরা সমস্ত কৃষ্টির মধ্যে কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা দেখতে পাই। আগে এই এটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এগুলোকে একত্রে অক্সিজোম বলা হইতো। আমরা ম্যাট্রিক্সের কথা একটু বললাম, যেগুলোকে মাত্রা বলে থাকি। এই যে ভেতরের দিকের প্রকোষ্ঠ অর্থাৎ অভ্যন্তরীণ কোষ্ঠ, এটার মধ্যে কিছু তরল পদার্থ থাকে যেগুলোকে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা বলি। এই ম্যাট্রিক্স বা মাতৃকা তোমার লিপিড বা প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং এখানে মোটামুটি প্রায় 70 রকমের মতো এনজাইম পাবো এবং প্রায় 14টির মতো কোএনজাইম আমরা পাই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব এক ধরনের ডিএনএ থাকে। নিজস্ব ডিএনএ যার মধ্যে থাকবে সে কিন্তু স্ববিভাজনক্ষম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া নিজে নিজেই বিভাজিত হতে পারে। যেহেতু নিজস্ব ডিএনএ রয়েছে, এই জন্য এটার নামও আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। রাইবোজোমের মধ্যে শুধু নিজস্ব ডিএনএ না, নিজস্ব রাইবোজোম আছে। আমরা দেখি কি যে মাইটোকন্ড্রিয়ার যে এনজাইম এক ধরনের প্রোটিন সংশ্লেষণ করার জন্য রাইবোজোম প্রয়োজন। তবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আদি কোষীয় যে রাইবোজোম 70S, এই ধরনের রাইবোজোম আমরা দেখি। কাজের কথা যদি বলি, যে কোষের জৈবিক কাজ অর্থাৎ সমস্ত ধরনের কাজ করার জন্য যে শক্তি, সেটা মাইটোকন্ড্রিয়া উৎপাদন করে থাকে এবং এগুলো নিয়ন্ত্রণও করে। শ্বসন প্রক্রিয়া সম্পাদনের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন, কোএনজাইমগুলো প্রয়োজন, সেগুলোই মাইটোকন্ড্রিয়া উৎপাদন করে। একটু আগে আমরা বলছিলাম যে 70 ধরনের এনজাইম এবং 14 ধরনের কোএনজাইম থাকে। শ্বসনের কিছু স্টেপ রয়েছে, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো সবই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। নিজস্ব ডিএনএ, আরএনএ এগুলো তৈরি করার কাজও মাইটোকন্ড্রিয়া করে থাকে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে স্নেহ বিভাগ বা ফ্যাট মেটাবলিজম, এগুলো করে থাকে। তো মোটামুটি আমরা যে ধারণাটুকু পেলাম, সংক্ষিপ্ত ধারণা পেলাম, তোমরা এর মধ্যে বিস্তারিতভাবে জিনিসগুলো জানার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী লেসনে তোমাদের সাথে আবার আসবো। আবার সবাইকে ধন্যবাদ।